আমাদের জীবনে এমন কোনো দিন কি গেছে যখন মনে হয়নি কি করছি, কোথায় যাচ্ছি, ভয়, অনিশ্চয়তা বা মাঝে মাঝে দিশেহারা লাগা এই অনুভূতিগুলো খুব পরিচিত, তাই না? হুম, একদম। আজ আমরা গ্যাব্রিয়েল বার্নস্টাউনের লেখা দ্য ইউনিভার্স হ্যাজ ইয়োর ব্যাক বইটির একটি সারাংশ নিয়ে আলোচনা করব। আমাদের হাতে যে উৎসটি আছে তা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে দাঁড় করায়। আমরা কি ভয়কে আঁকড়ে ধরে বাঁচব নাকি বিশ্বাসকে বেছে নেব? আজকের আলোচনার উদ্দেশ্য হল এই ভয় থেকে বিশ্বাসে যাওয়ার রাস্তাটা খুঁজে বের করা। আর দেখুন, বিষয়টা কিন্তু শুধু পজিটিভ থিঙ্কিং বা ইতিবাচক চিন্তার চেয়ে অনেক গভীর। এখানে দৃষ্টিভঙ্গির একটা আমূল পরিবর্তনের কথা বলা হচ্ছে। আমূল পরিবর্তন? হ্যাঁ, মজার ব্যাপার হলো বিবর্তন মনোবিজ্ঞান আমাদের কি বলে যে ভয় আমাদের টিকে থাকার জন্য একটা জরুরি হাতিয়ার। ঠিক। ভয় না থাকলে তো আমরা বিপদের সামনে ঝাঁপিয়ে পড়তাম। একদম। তাহলে এই বইটা কি আমাদের এই সুরক্ষা ব্যবস্থাকে ফেলে দিতে বলছে? আসলে তা নয়। উৎসটি বলছে ভয়কে শত্রু না ভেবে একটা সিগন্যাল হিসেবে দেখতে, মানে ভয়কে অনুভব করার পদ্ধতিটা বদলানোর কথাই এখানে মূল। আচ্ছা, তার মানে ভয়কে অস্বীকার করার কথা বলা হচ্ছে না, বরং ভয়ের সাথে আমাদের সম্পর্কটা বদলানোর কথা। সম্পর্কটা বদলানো। ঠিক। চলুন এই বিষয়টা দিয়েই তাহলে শুরু করা যাক। উৎসটি বলছে আমাদের জীবনে দুটো মূল চালিকা শক্তি আছে, ভয় আর বিশ্বাস। ভয় কিভাবে আমাদের আটকে রাখে এর কোনো বাস্তব উদাহরণ কি আমরা ভাবতে পারি? অবশ্যই। ধরুন, কেউ একটা নতুন চাকরি শুরু করতে চায় বা নিজের কোনো ব্যবসা দাঁড় করাতে চায়। তার মাথায় কি চিন্তা আসে? যদি আমি ব্যর্থ হই, লোকে কি বলবে? আমার কাছে যথেষ্ট টাকা নেই। হ্যাঁ, এই চিন্তাগুলো তো আসেই। এই সবই ভয়ের প্রকাশ। এই ভয়টা একটা অদৃশ্য দেয়ালের মতো কাজ করে, যা আমাদের যোগ্যতাকে প্রকাশ করতে দেয় না। লেখক বলছেন, ভয় সবসময় ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে অথবা অতীতের ভুল নিয়ে আফসোস করে। দুটোই আমাদের বর্তমান মুহূর্ত থেকে বিচ্ছিন্ন করে ফেলে। একদম। আর বিশ্বাসকে এখানে কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে? এটা কি কোনো ধর্মীয় বিশ্বাসের কথা বলছে? ঠিক তা নয়। বইটির দর্শন অনুযায়ী বিশ্বাস মানে হল অজানা ভবিষ্যতের উপর আস্থা রাখা। এটা হলো মেনে নেওয়া যে জীবনের সব কিছু আমাদের নিয়ন্ত্রণে নেই আর থাকার কথাও নয়। বিশ্বাস হল বর্তমান মুহূর্তে দাঁড়িয়ে এটা ভরসা করা যে যা কিছু হচ্ছে বা হবে তার পেছনে একটা বৃহত্তর উদ্দেশ্য আছে। ভয় আমাদের বলে তোমাকে সব কিছু নিয়ন্ত্রণ করতে হবে, আর বিশ্বাস বলে তুমি তোমার সেরা চেষ্টাটা করো আর বাকিটা জীবনের প্রবাহের উপর ছেড়ে দাও। এই ছেড়ে দেওয়ার মানসিকতা। হ্যাঁ, এই ছেড়ে দেওয়ার মানসিকতাই নিজেকে ভালোবাসা আর পথ নির্দেশনার জন্য উন্মুক্ত করে দেয়। আচ্ছা, ভয় আর বিশ্বাসের এই দ্বন্দ্বটা তো বুঝলাম, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। বলুন। আমাদের তো ছোটবেলা থেকেই শেখানো হয় জীবনের সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে, পরিকল্পনা করতে। এই নিয়ন্ত্রণের ইচ্ছাটাই তো আমাদের এগিয়ে নিয়ে যায়। তাহলে উৎসটি যে আত্মসমর্পণের কথা বলছে সেটা কি আমাদের নিষ্ক্রিয় করে ফেলবে না? মানে এটা কি হাল ছেড়ে দেওয়ারই একটা সুন্দর নাম? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আর এখানেই বইটির সবচেয়ে সূক্ষ্ম কিন্তু শক্তিশালী ধারণাটি লুকিয়ে আছে। আত্মসমর্পণ বা সারেন্ডার মানে নিষ্ক্রিয় হয়ে বসে থাকা নয়। তাহলে কি? এর মানে হল ফলাফলের প্রতি অতিরিক্ত আসক্তি ছেড়ে দেওয়া। আপনি আপনার লক্ষ্য পূরণের জন্য ১০০% চেষ্টা করবেন, কিন্তু ফলাফলটা কি হবে সেটা নিয়ে বেশি ভাবব না। একদম সেটা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না। এটাকে বলা যেতে পারে লেটিং গো অফ দ্য হাউ। আপনি জানেন আপনি কি চান, কিন্তু কিভাবে সেটা পাবেন সেই পথটা মহাবিশ্বের জন্য খোলা রাখছেন। একটা উদাহরণ দিলে হয়তো বুঝতে সুবিধা হবে। ধরুন, আমার এক বন্ধু চাকরির ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল। সে প্রতিটি সম্ভাব্য প্রশ্নের উত্তর একদম মুখস্থ করে পরিকল্পনা করে গিয়েছিল। যেমনটা আমরা অনেকেই করি। হ্যাঁ, কিন্তু কিছুতেই চাকরি হচ্ছিল না। একদিন সে ঠিক করল আর কোনো প্রস্তুতি নেবে না, শুধু নিজের ওপর বিশ্বাস রেখে যা মনে আসবে তাই বলবে। আর তাতে কাজ হলো। এবং দেখা গেল সেটাই তার জীবনের সেরা ইন্টারভিউ ছিল, কারণ সেদিন সে একটা রোবটের মতো উত্তর দিচ্ছিল না, বরং একজন সত্যিকারের মানুষ হিসেবে কথা বলছিল। সে ফলাফলের চিন্তাটা ছেড়ে দিয়ে প্রক্রিয়াটাকে উপভোগ করেছিল। এটাই আত্মসমর্পণের শক্তি। তার মানে নিয়ন্ত্রণের চেষ্টা ছাড়লে আমরা আরও স্বাভাবিক এবং সৃষ্টিশীল হতে পারি। এখানে উৎসটির একটা লাইন আমার মনে পড়ছে, এভরিথিং হ্যাপেন্স ফর ইয়োর গ্রোথ, নট টু পানিশ ইউ।
হ্যাঁ, অসাধারণ একটা কথা। অর্থাৎ জীবনের প্রতিটি ঘটনা, এমনকি খারাপগুলো আমাদের শাস্তি দেওয়ার জন্য নয়, বরং আমাদের বিকাশের জন্য ঘটে। এই দৃষ্টিভঙ্গিটা গ্রহণ করা তো বেশ কঠিন, তাই না? কঠিন, কিন্তু অসম্ভব নয়। যখন আমরা কোনো চ্যালেঞ্জকে সমস্যা হিসেবে দেখি, তখন আমাদের শরীর মন প্রতিরক্ষামূলক হয়ে ওঠে। আমরা হয় লড়াই করি, নয়তো পালিয়ে যাই। ঠিক। কিন্তু যখন আমরা একই চ্যালেঞ্জকে বিকাশের সুযোগ হিসেবে দেখি, তখন আমাদের মস্তিষ্ক সমাধানের পথ খুঁজতে শুরু করে। ধরা যাক কেউ চাকরি হারালো। এটাকে শাস্তি হিসেবে দেখা যেতে পারে, আবার এটাকে একটা সুযোগ হিসেবেও দেখা যেতে পারে নতুন কিছু করার। যা সে হয়তো অনেকদিন ধরে করতে চেয়েছিল। একদম। এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনটাই আমাদের মুক্তি দেয়। নিয়ন্ত্রণ আঁকড়ে ধরে রাখাটা অনেকটা স্রোতের বিপরীতে সাঁতার কাটার মতো। শক্তি নষ্ট হয়, কিন্তু এগোনো যায় না। আর আত্মসমর্পণ হল স্রোতের সাথে গা ভাসিয়ে দেওয়া। ঠিক তাই। উপমাটা চমৎকার, কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। যদি নদীর স্রোত ভুল দিকে, মানে একটা জলপ্রপাতের দিকে যায়, সব প্রবাহের ওপর আস্থা রাখা কি সবসময় নিরাপদ? এর কথা বলা হয়েছে। আপনার ভেতরের অনুভূতি আপনাকে ঠিকই সংকেত দেবে কোনটা সঠিক প্রবাহ আর কোনটা ভুল। আচ্ছা। উৎসটি আমাদের শুধু ছেড়ে দিতে বলছে না, বরং নিজের ভেতরের গাইডের সাথে সংযোগ স্থাপন করতে বলছে। আর সেই সংযোগ স্থাপনের জন্যই কিছু ব্যবহারিক কৌশলের কথা বলা হয়েছে, যেমন অ্যাফার্মেশন বা ইতিবাচক মন্ত্র, প্রার্থনা এবং মাইন্ডফুলনেস। হ্যাঁ, এই কৌশলগুলোর কথা সারাংশটিতেও আছে। এগুলো কিভাবে কাজ করে? এগুলো কি শুধু মনকে ভালো রাখার জন্য কিছু কথা? এর পেছনে শক্ত মনস্তাত্ত্বিক এবং বৈজ্ঞানিক ভিত্তি আছে। তাই নাকি? হ্যাঁ, যেমন ধরুন অ্যাফার্মেশন। যখন আমরা বারবার একটা ইতিবাচক কথা বলি, যেমন আমি শান্ত এবং নিরাপদ, তখন আমরা আসলে কি করছি? আমরা আমাদের মস্তিষ্কের নিউরাল পথগুলোকে নতুন করে সাজাচ্ছি। এই ধারণাটিকে নিউরোপ্লাস্টিসিটি বলা হয়। নিউরোপ্লাস্টিসিটি। আমাদের মস্তিষ্কটা অনেকটা জঙ্গলের মতো। আমরা যে চিন্তা বারবার করি, সেটা দিয়ে সেই জঙ্গলে একটা রাস্তা তৈরি হয়। ভয় বা দুশ্চিন্তার রাস্তাটা হয়তো অনেক দিনের ব্যবহারে একটা হাইওয়ে হয়ে গেছে। এটা বোঝা যায়। অ্যাফার্মেশন বা মাইন্ডফুলনেস হল সেই জঙ্গলে একটা নতুন ইতিবাচক রাস্তা তৈরি করার মতো। প্রথম দিকে কষ্ট হবে, কিন্তু বারবার ব্যবহারের ফলে একসময় সেটাই মূল রাস্তায় পরিণত হবে। আর পুরনো রাস্তাটা ঘাসে ঢেকে যাবে। একদম। আমরা আক্ষরিক অর্থে আমাদের মস্তিষ্ককে নতুন করে ভাবতে শেখাই। আর মাইন্ডফুলনেস, এটা এখন খুব জনপ্রিয় একটা ধারণা, কিন্তু আমার একটা দ্বিধা আছে। কি রকম? মাইন্ডফুলনেস কি এক ধরনের বাস্তবতা থেকে পালিয়ে যাওয়া নয়? যখন আমার বাড়ির বিল দেওয়ার চিন্তা মাথায় ঘুরছে, তখন শুধু শ্বাস-প্রশ্বাসের দিকে মনোযোগ দিয়ে কি সমস্যার সমাধান হবে? উৎসটি এই বাস্তব চ্যালেঞ্জগুলোর বিষয়ে কি বলে? খুব ভালো প্রশ্ন। আর অনেকেই মাইন্ডফুলনেসকে ভুল বোঝেন। এটা বাস্তবতা থেকে পালানো নয়, বরং বাস্তবতাকে আরও পরিষ্কারভাবে দেখার একটা উপায়। কিভাবে? যখন আপনার মাথায় বিল দেওয়ার চিন্তা ঘুরছে, তখন আপনার মন হয়তো অস্থির এবং আতঙ্কিত। এই অবস্থায় কি আপনি সমস্যার ভালো সমাধান খুঁজে পাবেন? সম্ভবত না। মাইন্ডফুলনেস আপনাকে শেখায় ওই চিন্তা বা অনুভূতিটাকে বিচার না করে শুধু পর্যবেক্ষণ করতে। হ্যাঁ, আমার মাথায় একটা চিন্তার মেঘ এসেছে এবং এটা আমাকে ভয়ান করছে। যখন আপনি চিন্তাটা থেকে নিজেকে একটু আলাদা করতে পারেন, তখন আপনি তার দাস থাকেন না, তার নিয়ন্ত্রক হন। আচ্ছা। এটা আপনাকে সেই মানসিক শান্তি বা মেন্টাল স্পেস দেয়, যা দিয়ে আপনি শান্ত মাথায় বিল দেওয়ার উপায়টা বের করতে পারবেন। এটা হলো রিয়্যাক্টিং বা প্রতিক্রিয়া করার বদলে রেসপন্ড বা সাড়া দেওয়ার ক্ষমতা অর্জন করা। বাহ, দারুণ ব্যাখ্যা। তার মানে এই কৌশলগুলো আমাদের মানসিক পেশিকে শক্তিশালী করার মতো কাজ করে। ঠিক তাই। নিয়মিত অনুশীলনের মাধ্যমে আমরা ভয় থেকে বিশ্বাসের দিকে যাওয়ার পথটা আরও সহজ করে তুলতে পারি। এই সবগুলো বিষয়ই তো একটা জায়গায় এসে মিলছে, বর্তমান মুহূর্তে বেঁচে থাকা। উৎসটির সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলোর একটি হল ইয়োর প্রেজেন্স ইজ ইয়োর পাওয়ার। আপনার উপস্থিতি আপনার শক্তি। এর মানে কি? এর মানে হল আমাদের আসল শক্তি লুকিয়ে আছে বর্তমানে, অতীতে বা ভবিষ্যতে নয়। যখন আমরা ভয়কে ছেড়ে দিয়ে সম্পূর্ণভাবে বর্তমান মুহূর্তে বাঁচতে শুরু করি, তখন জীবনে আশ্চর্যজনক ঘটনা ঘটতে শুরু করে। এই আশ্চর্যজনক ঘটনা বা মিরাকলস, এগুলো কি কোনো অলৌকিক বিষয়? না, কোনো অলৌকিক বিষয় নয়। বরং যখন মন ভয় ও উদ্বেগ থেকে মুক্ত থাকে, তখন আমরা এমন সুযোগ বা সম্ভাবনা দেখতে পাই যা আগে চোখে পড়ত না।
এটাকে কিভাবে ব্যাখ্যা করা যায়? ধরুন আমাদের মন যখন অতীত বা ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত থাকে তখন এটা অনেকটা কানের নয়েজ ক্যান্সেলিং হেডফোন পরে থাকার মতো। চারপাশে হয়তো খুব সুন্দর গান বাজছে কিন্তু আমরা তা শুনতে পাচ্ছি না, কারণ আমাদের মনোযোগ অন্য কোথাও। ঠিক। বর্তমান মুহূর্তে থাকার অর্থ হল সেই হেডফোনটা খুলে ফেলা। আর তখনই আমরা জীবনের ছোট ছোট সৌন্দর্য, নতুন সুযোগ বা মানুষের সাথে গভীর সংযোগগুলো উপলব্ধি করতে পারি, যা সব সময় ছিল কিন্তু আমরা খেয়াল করিনি। এই উপলব্ধিগুলোই হল সেই মিরাকেল। তাহলে সব মিলিয়ে আমাদের এই আলোচনার নির্যাসটা কি দাঁড়ালো? মূল বার্তাটি হল ভয়কে অনুভব করা, কিন্তু তাকে চালকের আসনে বসতে না দেওয়া। ঠিক। নিয়ন্ত্রণের মোহ ছেড়ে দিয়ে জীবনের স্বাভাবিক প্রবাহে আস্থা রাখা। অ্যাফার্মেশন বা মননশীলতার মতো ছোট ছোট অভ্যাস গড়ে তোলা, যা আমাদের মস্তিষ্কের হাইওয়েগুলোকে নতুন করে তৈরি করে। আর সবচেয়ে বড় কথা, বর্তমান মুহূর্তে বেঁচে থাকার শক্তিকে আবিষ্কার করা। একদম। আর এর সাথে আমি একটা বিষয় যোগ করতে চাই। বলুন। উৎসটি বারবার আমাদের মনে করিয়ে দেয় আমরা একা নই, আমরা সবাই সবসময় পথ নির্দেশনা পাচ্ছি। এই পথ নির্দেশনা বা গাইডেন্স আধ্যাত্মিক হতে পারে, আবার নিজের ভেতরের প্রজ্ঞাও হতে পারে। মূল কথা হল নিজের উপর এবং জীবনের উপর আস্থা রাখা। যখন আমরা বিশ্বাস করি যে মহাবিশ্ব আমাদের বিরুদ্ধে নয় বরং আমাদের পাশে আছে, তখন আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে যায়। তখন আমরা সমস্যার মধ্যে সম্ভাবনা দেখতে শুরু করি। একদম। এটা একটা অভ্যাস, একদিনের কাজ নয়। উৎসটির শেষ কথাগুলো খুব শক্তিশালী। ট্রাস্ট, লেট গো অ্যান্ড মুভ ফরওয়ার্ড উইথ ফেথ। বিশ্বাস করো, ছেড়ে দাও এবং আস্থা নিয়ে এগিয়ে যাও। এটা কেবল একটি অনুপ্রেরণামূলক উক্তি নয়, বরং একটি সম্পূর্ণ জীবন দর্শন। আলোচনা শেষ করার আগে একটা ভাবনাচিন্তার খোরাক দেওয়া যাক। অবশ্যই। উৎসটি আমাদের বিশ্বাস করতে, ছেড়ে দিতে এবং আস্থা নিয়ে এগিয়ে যেতে বলছে। এটা শুনতে খুব বড় এবং কঠিন মনে হতে পারে, কিন্তু যদি পরীক্ষামূলকভাবে নিজের জীবনের শুধুমাত্র একটি ছোট বিষয়কে নিয়ন্ত্রণ করার চেষ্টা একদিনের জন্য ছেড়ে দেওয়া যায়। ধরা যাক এমন একজন মানুষ যিনি প্রতিটি ইমেলের উত্তর সঙ্গে সঙ্গে না দিলে অস্থির হয়ে যান, বা হয়তো কোনো বন্ধুর সাথে দেখা করার আগে মনে মনে পুরো কথোপকথনটা পরিকল্পনা করে রাখেন। হ্যাঁ, এই ধরনের অভ্যাস তো আমাদের অনেকেরই আছে। তাহলে পরীক্ষাটা হলো আগামী ২৪ ঘন্টার জন্য বা অন্তত কয়েক ঘন্টার জন্য এই নিয়ন্ত্রণের অভ্যাসটা ছেড়ে দিন। ইমেলটা দেখলেও সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার তাগিদকে প্রশ্রয় দেবেন না। বন্ধুর সাথে দেখা করতে যান কোনো পূর্বপ্রস্তুতি ছাড়া। শুধু দেখুন কি হয়, কি অনুভূতি হয়। উৎসটি বলছে এর ফল হতে পারে শান্তি, কিন্তু বাস্তবে হয়তো তীব্র অস্বস্তি অনুভব হতে পারে। আর সে অস্বস্তিটাই একটা শিক্ষা। একদম। কেন আমরা এত মরিয়া হয়ে সবকিছু নিয়ন্ত্রণ করতে চাই? এই ছোট পরীক্ষাটিই হতে পারে ভয় থেকে বিশ্বাসে উত্তরণের যাত্রার প্রথম বাস্তবসম্মত ধাপ। হয়তো মহাবিশ্ব সত্যিই আমাদের পাশে আছে, শুধু আমাদের একটু আস্থা রেখে দেখার অপেক্ষা।